আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি ২৪ ব্যাচ মাঝখান দিয়ে পরীক্ষা পিছানো নিয়ে বেশ বড়সড় একটা ধোঁয়াশা তৈরি হইলেও মোটামুটি এই জিনিসটা এখন ক্লিয়ার যে এইচএসসি পরীক্ষা আসলে টাইম মতোই হইতেছে। আজকে যদি ভিডিওটা আপলোড হয় মানে ২৬ তারিখ, সো তোমার হাতে সময় আছে আর মাত্র ৩ দিন। ৩০ তারিখ সকালবেলা তোমার পরীক্ষা দিতে যাওয়া লাগবে। সো এই ৩ দিনের মধ্যে তোমরা অনেকটুকু সময় আসলে নষ্ট করছো ফেসবুকে আন্দোলন করতে করতে, বিভিন্ন জায়গায় হচ্ছে পোলে ভোট দিতে দিতে। সো এই সময়টুকু নষ্ট হওয়ার পরেও তোমার কিন্তু আসলে এখানে কিছু করার ছিল না। যেইটুকু সময় আসলে চলে গেছে ওইটুকু সময় তুমি আর কোনোভাবেই রিকভার করতে পারবা না। সো তোমার এখন কি করা উচিত, এই যে ৩ দিন সময় হাতে আছে এই ৩ দিনের মধ্যে বাংলা ফার্স্ট পেপারটা কিভাবে খুব ভালো মতো শেষ করা যায় সেই দিকে তোমার ফোকাস করা উচিত। তো এখন এই জিনিসটা কোশ্চেন হইতে পারে যে ভাই আপনি তো আসলে ম্যাথ পড়ান, সো আপনি আসলে বাংলা নিয়ে কেমনে কথা বলতেছেন। কারণ আমি যখন এইচএসসি পরীক্ষা দিই ২০১৯-এ আমার কিন্তু বাংলা দুইটাতেই A+ ছিল। সো আমি বেশ ভালো একটা মার্কও পাইছিলাম। আমি ট্রাই করব যে আমি যদি রেজাল্ট শিটটা বের করতে পারি, সো সেই রেজাল্ট শিটের একটা স্ক্রিনশট বা একটা ছবি হচ্ছে এই ভিডিওর সাথে অ্যাড করে দেওয়ার জন্য, এটা আমি চেষ্টা করব। আর যদি হচ্ছে না পাই তাহলে হচ্ছে এইটুকু জানিয়ে রাখো যে আমার হচ্ছে দুইটাতেই A+ ছিল। আচ্ছা, তো এই যে বাংলা ফার্স্ট পেপার, এই বাংলা ফার্স্ট পেপারে A+ মিস হয় যেই ভুলগুলোর কারণে, এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যেগুলো তোমার বাংলা ফার্স্ট পেপারের মার্ক অনেকটুকুই বাড়াই দিবে, অন্যদের চাইতে অনেকটুকু তোমাকে হেল্প করবে বেশি মার্ক পাওয়ার জন্য। সো প্রথমেই যেই জিনিসটা তোমার একটু মাথায় রাখার দরকার সেটা হচ্ছে ভাইয়া দ্রুত লেখার অভ্যাসটা করা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োলজি যেগুলোতে হচ্ছে আমাদের ৫০ মার্ক অ্যান্সার করা লাগে, সেগুলোতে কিন্তু জাস্ট ৫টা সিকিউ অ্যান্সার করলেই হয়। অ্যান্ড সেগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম থাকার কারণে আমার কিন্তু সিকিউগুলোর লেন্থও অনেকটুকু ছোট হয়, মানে অনেক সহজেই আমি সিকিউগুলো খুব কম সময়ের মধ্যে শেষ করতে পারি। বাট বাংলা ফার্স্ট পেপারে আমার কিন্তু ৭টা সিকিউ অ্যান্সার করা লাগে। সো এই ৭টা সিকিউ এত কম সময়ের মধ্যে ২.৫ ঘন্টা, ২ ঘন্টা ৩০ মিনিটের মধ্যে এই সিকিউগুলো আমার শেষ করতে হয়। সো আমার যদি হাতের লেখা দ্রুত লেখার অভ্যাস না থাকে তাহলে কিন্তু এই কম সময়ের মধ্যে আমি আসলে এতগুলা সিকিউ লেখা আসলে শেষ করতে পারবো না। ম্যাক্সিমাম পোলাপানি বা ম্যাক্সিমাম স্টুডেন্টই আসলে যেই কারণে A+টা মিস করে সেটা হচ্ছে যে ওরা ৭টা সৃজনশীল আসলে টাচই করে আসতে পারে না, ৭টা সৃজনশীল পুরোপুরি কমপ্লিট করে পরীক্ষার হল থেকে বের হইতে পারে না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে ৫টা বা ৬টা সিকিউ অ্যান্সার করে পরীক্ষার হল থেকে বের হয়ে আসছে। সো এই ভুলটা করা যাবে না। তুমি চেষ্টা করবা যে এই কয়েকদিনের মধ্যে বেশি বেশি লেখা প্র্যাকটিস করে যতটুকু পসিবল হাতের লেখা দ্রুত যতটুকু করা যায়, এইটা হচ্ছে প্রথম ট্রিক। সেকেন্ড ট্রিক হচ্ছে ভাইয়া টাইম ডিউরেশনটুকু একটু খেয়াল রাখা। দেখো, তোমার ২.৫ ঘন্টার মধ্যে ৭টা সৃজনশীল লেখা লাগবে। সো তুমি অ্যাপ্রক্সিমেটলি ২১ মিনিটের মতো হিসাব করতে পারো যে ২১ মিনিট আমি এক একটা সিকিউর জন্য পাইতেছি। তো এই ২১ মিনিট তুমি একেবারে ঘড়ি দেখা দেখা ২১ মিনিটই টাইম দিবা। কারণ দেখো, আমরা ম্যাক্সিমাম টাইমে যেই কাজটা করি, প্রথম সিকিউগুলো অনেক সময় নিয়ে লিখি। প্রথম ৩টা সিকিউ বা ২টা সিকিউ আমি খুব সময় নিয়ে লিখতেছি, অনেকগুলো পেজ ভরে অনেক কিছু ডেটা ইনফরমেশন দিয়ে আমি প্রথম ২টা সিকিউ লিখলাম। প্রথম ২টা সিকিউ তুমি যদি একেবারে খুব ভালো করেও লেখো, তুমি কিন্তু আসলে ১০-এ ১০ পাইতেছো না। তোমার ম্যাক্সিমাম মার্ক হয়তো ৮ অথবা ৯ হইতে পারে। প্রথমটা ৮ অথবা ৯ হইল, ৩ নাম্বার সৃজনশীলে যায় তোমার দেখা গেছে যে মার্ক পইমা ৬-এ ড্রপ করছে। প্রথম দুইটাতে তুমি হয়তো ৮-৯ করে পেয়ে গেছো, বাট ৩ নাম্বার সিকিউতে যাই তোমার হচ্ছে মার্ক চলে আসছে ৬। সো এই কাজটা যেন না হয়। তোমার এবারে যে প্রত্যেকটাতে যদি ৮ করেও থাকে বা প্রত্যেকটাতে যদি ৭ করেও থাকে, তাও কিন্তু তোমার ৭ সাথে ৪৯ হইতেছে। প্রথম দুইটা সৃজনশীল হয়তো একটু ভালো করে লিখবাই, এটা স্বাভাবিক। এটা আমি আসলে যতই বলি তুমি সবগুলাতে এভারেজ টাইম দাও, এটা আসলে পসিবল হবে না। তোমার দেখা গেছে প্রথম দুইটা সিকিউ ডেফিনেটলি ভালো হবে ইনশাল্লাহ। সো তুমি দেখা গেছে যে প্রথম দুইটা সিকিউতে হয়তো ৮ করে পাইলা, তাহলে তোমার ৪৯ আর ২ যোগ হয়ে কিন্তু ৫১-র মতো মার্ক চলে আসতেছে। তুমি যদি প্রত্যেকটাতে ইকুয়াল এফোর্ট দিয়ে লিখতে পারো, ২১ মিনিটের মতো টাইম দিয়ে যদি প্রত্যেকটা সিকিউ শেষ করতে পারো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমার মোটামুটি ৫০-৫১ এরকম একটা মার্ক চলে আসবে। আচ্ছা, থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ওরিয়েন্টেশনগুলো ঠিক করা। ওরিয়েন্টেশন বলতে কি বুঝাইতেছি ভাইয়া, দেখো যে তোমার বাংলা ফার্স্ট পেপারে যখন তুমি পরীক্ষা দিতে যাবা, প্রশ্নের মধ্যে কিন্তু বিভাগ আলাদা আলাদা করা থাকবে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। ক বিভাগে মনে হয় গল্প থাকে, খ বিভাগে হচ্ছে কবিতাগুলা থাকে, গ বিভাগে মেইবি নাটক উপন্যাস একসাথে থাকে, অথবা নাটকের জন্য আলাদা একটা, আর ঘ বিভাগে হয়তো উপন্যাসটা থাকে। আমি অনেক দিন আগে পরীক্ষা দিয়ে আসছি, সেই ২০১৯ সালে, এখন ২০২৪ সাল চলে। সো প্রায় ৫ বছর ধরে যেহেতু বাংলা পড়া হইতেছে না বা বাংলা পড়ানোও হইতেছে না, সো এর জন্য আমার এক্স্যাক্ট মার্ক ডিস্ট্রিবিউশনটা খেয়াল নাই। তোমরা টেস্ট পেপার দেখলেই এই জিনিসটা দেখতে পারবা। সো ওরিয়েন্টেশন বলতে যেই জিনিসটা বুঝাইতেছি যে দেখো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই যেই কাজটা করো যে প্রথমে ক বিভাগ থেকে একটা কোশ্চেন অ্যান্সার করলাম, খ বিভাগ থেকে আরেকটা কোশ্চেন অ্যান্সার করলাম, গ বিভাগ থেকে আরেকটা কোশ্চেন অ্যান্সার করে আসলাম। এই কাজটা না করে তুমি চেষ্টা করবা যে তোমার যেটা স্ট্রং পয়েন্ট, তুমি যদি উপন্যাস ভালো পারো তাহলে উপন্যাস দিয়েই তুমি অ্যান্সার করা শুরু করো। তুমি যদি গল্প ভালো পারো তাহলে গল্প দিয়েই তুমি অ্যান্সার করা শুরু করো। তুমি যদি কবিতা ভালো অ্যান্সার করতে পারো তাহলে তুমি কবিতা দিয়েই অ্যান্সার শুরু করো। বাট আমার সাজেশন হচ্ছে যে তুমি যখন
কোনো একটা পার্টিকুলার বিভাগ শুরু করবা, সাপোজ ক বিভাগ থেকে তুমি অ্যান্সার করা শুরু করছো, ক বিভাগ থেকে অ্যান্সার করা শুরু করলে ক বিভাগ পুরাটা আগে কমপ্লিট করো, দেন খ বিভাগে যাও, দেন গ বিভাগে যাও, বা ক বিভাগ শেষ করে গ বিভাগে যাও, তারপরে খ বিভাগ লেখো, এইটা ম্যাটার করে না, বাট বিভাগগুলো অন্তত ঠিক রাখো। সেকেন্ড আরেকটা পয়েন্ট, যেটা প্রত্যেক বিভাগ থেকে কিন্তু নির্ধারিত কিছু সংখ্যক কোশ্চেন অ্যান্সার করা লাগে, যেমন গল্প থেকে মনে হয় 2টা সিকিউ অ্যান্সার করা লাগে, কবিতার থেকে 2টা, তাহলে 4টা সিকিউ হইলো, নাটক উপন্যাস থেকে একটা একটা করে, এরপরে বাকি একটা তুমি যে কোনো বিভাগ থেকে অ্যান্সার করতে পারো। সো তুমি এই জিনিসটা খেয়াল রাখবা যে কোন বিভাগ থেকে তুমি কতগুলো কোশ্চেন অ্যান্সার করতেছো, অ্যান্ড এই অরিয়েন্টেশনটা যেন ঠিকঠাক থাকে। এই অরিয়েন্টেশনটা দয়া করে ভুল করে না, এটা কিন্তু টিচারদের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি করে। কারণ আমরা যখন খাতা দেখতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকতে, আমিও তো আসলে এরকম খাতা চেক করতাম, তারপর হচ্ছে কোশ্চেন রেডি করতাম। সো টিচারদের যে টেন্ডেন্সিটা থাকে খাতা দেখার সময়, সেটা হচ্ছে যে তোমার প্রত্যেকটা কোশ্চেনের উপর তাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়, অজান্তেই একটা এক্সপেকটেশন তৈরি হয়। তুমি যখন প্রথম 2টা কোশ্চেন ভালো লেখা ফেলাইছো, থার্ড কোশ্চেনটাতেও আমি চাবো যে তুমি ভালো একটা অ্যান্সার করো। সো এই জিনিসটা তুমি অবশ্যই মাথার মধ্যে রাখবা যে অরিয়েন্টেশনটা যেন ঠিকঠাক থাকে, অ্যান্ড কোন বিভাগ থেকে কতগুলো কোশ্চেন অ্যান্সার করা লাগবে এই জিনিসটাও যেন তুমি আগের থেকেই জানো। আচ্ছা, এরপরে আসা যাক যে রিভিশন দেওয়ার কথাটা। অনেকেই হয়তো তোমাকে বলবে যে লাস্টের 10 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট তো তুমি 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে লেখা শেষ করো, আর বাকি যেই 10 মিনিট থাকে ওই 10 মিনিটে তুমি হচ্ছে তোমার রিভিশনটা কমপ্লিট করো। রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, বাট আমি এখানে একটু কারেকশন করতে চাই। সেটা হচ্ছে লাস্টের 10 মিনিটে রিভিশন না দিয়ে তুমি চেষ্টা করো প্রত্যেকটা সিকিউ যখন লিখতেছো ওই সিকিউটা সাথে সাথেই রিভিশন দিয়ে ফেলানোর জন্য। লাইক তোমার গ নাম্বার লিখতে যতক্ষণ টাইম লাগলো, তুমি হয়তো 1.5 পেজের মতো গ নাম্বার লিখবা। সো গ নাম্বার যদি তুমি 1.5 পেজের মতো করে লেখো, ওই 1.5 পেজ তোমার রিভিশন দিতে হয়তো ম্যাক্সিমাম 30 সেকেন্ডের মতো টাইম লাগতে পারে। তুমি জাস্ট একবার চোখ বুলে যাও যে বাক্যগুলো যে আমি লিখছি, বাক্যগুলো সবগুলার প্রকারভেদ বা শ্রেণীবিন্যাস ঠিক আছে কিনা, যে আমার আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, বাক্যের যেই 3টা বৈশিষ্ট্য ছিল এই বৈশিষ্ট্যগুলো ঠিকঠাক আছে কিনা, বাক্যের গুণগত মান ঠিক আছে কিনা, আমি একটা সেন্টেন্স কিভাবে লিখতেছি, সেটা কি সরল বাক্যে লিখতেছি, যেটা যদি জটিল করে লিখলে সুন্দর লাগে তাহলে আমি সেটা জটিল করে লিখতেছি কিনা, এই কোয়ালিটিগুলো যেন মেনটেন করা যায়। এর জন্য সাথে সাথে রিভিশন দেওয়াটা ইম্পর্টেন্ট। তুমি যখন একটা সৃজনশীল লিখবা, সাথে সাথে ওটা রিভিশন দেওয়া শেষ করে ফেলো, 20 মিনিটের মধ্যে শেষ করো, 1 মিনিট তুমি রাখো হচ্ছে রিভিশনের জন্য। অ্যান্ড এই কাজটা অবশ্যই পরীক্ষার হলে ঘড়ি ধরে করবা, একটুও যেন এদিক সেদিক না হয়। প্রত্যেকটার জন্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যেন তোমার কাছে থাকে। প্রথমটা 30 মিনিট ধরে লেখা, পরের সৃজনশীল 10 মিনিটে লেখার তোমার দরকার নেই। তুমি প্রত্যেকটাতে ইউনিফর্মলি প্রত্যেকটাতে 20 মিনিট 21 মিনিট করে তুমি একেবারে ঘড়ি ধরে টাইমটা ডিস্ট্রিবিউট করে রাখো। এরপরে আসো, কোশ্চেন পড়ে তুমি 2 মিনিটের মতো একটু ডিসিশন নাও যে কোন কোশ্চেনটা তোমার অ্যান্সার করা উচিত। কারণ কোশ্চেন পড়ার সাথে সাথেই তুমি যখন অ্যান্সার করতে যাবা, কি পয়েন্টগুলো মাথার মধ্যে ভাবতেও কিন্তু তোমার কিছুটা সময় লাগবে। সো তুমি কোশ্চেনগুলো যখন সিলেক্ট করতেছো যে ভাই আমি এই গল্পটা খুবই ভালো পারি, এই গল্পটা আমি অ্যান্সার করব, সো ওই গল্প অ্যান্সার করার সময় তুমি 2 মিনিট আগে একটু ভাবো যে আমি এই 2 মিনিটে কি কি লিখতে চাইতেছি, বাক্যগুলো একটু সাজাও, এটারে আর কেমনে কেমনে বেটার কোনো সেন্টেন্স লেখা যায় কিনা, এই জিনিসটা তুমি একটু চিন্তা করো। একই জিনিসের যেন বারবার রিপিটেশন না হয়। যেমন তোমরা অনেক সময় যে কাজটা করো, পরীক্ষার হলে ডিরেক্ট উদ্দীপক তুলে দিয়ে আসো। এই উদ্দীপক ডিরেক্ট তোলা যাবে না। লাস্টের লাইনে যায় লেখো যে পরিশেষে বলা যায় যে, সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। এই একই কথা যেন বারবার করে রিপিট না করে। তুমি 2 মিনিট একটু ভাবো যে এখানে কি নতুনত্ব নিয়ে আসা যায়। টিচার যেন খাতা দেখতে দেখতে বোর্ড ফিল না করে যে তুমি একই জিনিস বারবার করে রিপিট করতেছো। এই রিপিটেটিভ অ্যান্সার বাদ দিয়ে তুমি একটু চেষ্টা করো নতুনত্ব নিয়ে আসার জন্য। এর জন্য প্রত্যেকটা কোশ্চেন পড়ার সাথে সাথে তুমি 2 মিনিট একটু চিন্তা করো যে কি কি কোশ্চেন এখান থেকে অ্যান্সার করা যায়। এরপরে আসো প্যারা করে লেখার অভ্যাস করা। দেখো, ক নাম্বার যেই প্রশ্নটা থাকে ওটা নর্মালি জ্ঞানমূলক প্রশ্ন বলি, ওগুলার অ্যান্সার এক বাক্যে বা এক শব্দেও দেওয়া যায়। সাপোজ তোমার জিজ্ঞেস করলো যে রবীন্দ্রনাথের জন্মসাল কবে, তুমি যদি এটা সুন্দর করে লেখো যে রবীন্দ্রনাথের জন্মসাল এত সালে, তাইলেও তুমি পুরো 1 নাম্বারই পাবা। আর তুমি যদি জাস্ট সালটা লেখা দিয়ে আসো, তাও তোমাকে 1 নাম্বারই দেওয়া হবে। সো তুমি একটু চেষ্টা করো যে পুরা বাক্যটাই এখানে লেখা দিয়ে আসার জন্য, তাহলে একটা বেটার ইমপ্রেশন তোমার প্রতি টিচারের তৈরি হবে। এইটার পরে তুমি যখন খ নাম্বারের দিকে যাইতেছো, অনুধাবনমূলকে যেহেতু 2 নাম্বার, ওইটা চেষ্টা করো 2 প্যারা করে লেখার জন্য। প্রথমে তুমি মূল ভাবটা লেখো প্রথম প্যারায়, সেকেন্ড প্যারাতে এসে তুমি হচ্ছে অনুধাবন যেটারে ব্যাখ্যা করে লিখবা, সেই ব্যাখ্যাটা সুন্দর মতো সেকেন্ড প্যারায় এসে সাজায় লেখো। যখন তুমি প্রয়োগ উচ্চতর দক্ষতায় যাবা, চেষ্টা করবা যে 4 প্যারায় হচ্ছে জিনিসটারে অ্যান্সার করার জন্য। প্রথম প্যারাতে তুমি চেষ্টা করবা যে মূল যেই অ্যান্সারটা জানতে চাইছে সেই মূল অ্যান্সারটা একটা লাইনে লেখার জন্য বা একটা বাক্যে লেখার জন্য। সেকেন্ড উদ্দীপকের সাথে ওইটা সাদৃশ্য একটু তুলে ধরবা। আর 3 নম্বরে আইসা তুমি গল্পের যেই বৈশিষ্ট্যগুলো আছে বা গল্পের যে ক্যারেক্টারগুলো ব্যাখ্যা করতে বলছে বা কবিতার যেই মূল ভাবটা জানতে চাইছে সেই মূল ভাবটা ব্যাখ্যা করে লাস্ট লাইনে তুমি হচ্ছে উপসংহার টাইনে দিতে পারো। সো এখানে ভূমিকা, উপসংহার এই জিনিসপত্রগুলো লেখার দরকার নেই, তোমার কাজ হচ্ছে প্যারা করে জাস্ট
লেখা দিয়ে আসা, ওইটুকু প্যারা করে দিলেই স্যাররা আসলে বুঝে নিবে যে তুমি আসলে কি বলতে চাইছো। আচ্ছা, অ্যান্ড লাস্ট অফ অল সেটা হচ্ছে বিভাগ সিলেকশন করা, যে আমি কোন কোন বিভাগ থেকে কতগুলা কোশ্চেন অ্যান্সার করব। এটা তুমি বাসার থেকেই আগে ভাইবা যাও যে আমি গল্প এগুলা পড়ে যাইতেছি, কবিতা এগুলা পড়ে যাইতেছি, আর নাটক উপন্যাস তো আমার এমনিই অ্যান্সার করা লাগবে, এটা তো আমার জন্য ম্যান্ডেটরি। সো এই বিভাগ সিলেকশনটা তুমি আগেই বাসার থেকে করে যাও। এটা যেন এরকম না হয় যে পরীক্ষার হলে কোশ্চেন পাওয়ার পরে আমি বিভাগ সিলেকশনের দিকে হাত দিব। পরীক্ষার হলে কোশ্চেন পাইলাম আগে, তারপর সবগুলা কোশ্চেন পড়লাম, তারপর আমি আস্তে ধীরে ডিসাইড করলাম। এই জিনিসটা না করে তুমি চেষ্টা করো বাসার থেকেই যেন তোমার সবগুলা বিভাগ সিলেকশন শেষ হয়ে থাকে। তুমি বাসার থেকেই সবগুলা বিভাগ সিলেক্ট করে একবারে পরীক্ষার জন্য বের হও। আশা করা যায় যে এই কয়েকটা ট্রিক যদি তুমি ফলো করতে পারো, তাহলে পরীক্ষার খাতায় বাংলা প্রস্তুতি তোমার যেমনই হোক না কেন একটা ভালো রেজাল্ট তুমি ক্যারি করতে পারবা। অ্যান্ড লাস্টে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই খাতার ডিজাইন করার জন্য অনেকটুকু সময় নষ্ট করো। খাতার ডিজাইন বলতে ওই লাল নীল কালি দিয়ে লিখতেছি, লেখার পরে ওটার নিচে আবার ওই রকম কার্ভ আকারে আন্ডারলাইন করতেছি। এই জিনিসপত্রগুলো না ভাই আসলে খুব বেশি একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে তুমি খাতাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারতেছো। তোমার খাতায় যেন অতিরিক্ত পরিমাণে কাটাকাটি না থাকে, খাতায় যেন একই লাইন বারবার লেখা না থাকে, খাতাটা যেন দেখতে সুন্দর লাগে। তুমি যদি সিম্পল কালো কালি দিয়েও জিনিসপত্রগুলো আন্ডারলাইন করে একটু ডিস্টিংগুইশ করে দিয়ে আসতে পারো যে আমার ক নাম্বার কোশ্চেনটা এখানে শেষ হয়ে গেছে, কিছুটা গ্যাপ দিয়ে আমি খ নাম্বার কোশ্চেনটা শুরু করলাম, ওখানে আবার প্যারাগুলা করার সময় কিছুটা গ্যাপ দিলাম, তাহলে কিন্তু তোমার একটা ইলিউশন তৈরি হয় যে তুমি অনেকগুলা পেজ ধরে অ্যান্সারটা লিখছো। লাস্টে একটা কমন কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিই যে ভাই কতটুকু জায়গা লিখবো। ক নাম্বার প্রশ্নের অ্যান্সার তো এক লাইনের মধ্যেই শেষ হয়ে যায়। খ নাম্বার ক আর খ চেষ্টা করবা একই পেজের মধ্যে লিখে ফেলানোর জন্য। গ নাম্বারের ক্ষেত্রে 1.5 পেজ, ঘ নাম্বারের ক্ষেত্রে হচ্ছে 2 পেজ। এটাই মোটামুটি স্ট্যান্ডার্ড একটা বলা যায় যে তোমার মোটামুটি 4 পেজ 5 পেজের মতো লেখা লাগবে। 21 মিনিটে 4-5 পেজ লেখা কিন্তু ভাইয়া আহামরি কঠিন কোনো কিছু না। তুমি জিনিসপত্রগুলো একটু সাজায় জিনিসপত্রগুলো একটু নিয়ে বসো। সো এখন তোমার কাজ যেটা, তুমি যদি আজকে ভিডিওটা দেখে থাকো, তুমি আগামী 3 দিনের মধ্যে প্রথমেই বিভাগ সিলেক্ট করে যেই টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এইগুলা আগামী কয়েকদিনের মধ্যে বেশ ভালো মতো প্র্যাকটিস করো। ইনশাল্লাহ বাংলা প্রিপারেশন, যেহেতু তোমরা সায়েন্স থেকে, আমার অডিয়েন্সের মধ্যে ম্যাক্সিমামই যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, সো সায়েন্সের ক্ষেত্রে বাংলাটা একটু প্রায়োরিটি কম দেওয়া হয়, এটা খুবই স্বাভাবিক। বাট প্রায়োরিটি কম দিয়েও যেন আমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারি, এটার জন্য কিন্তু এই টিপসগুলো বা ট্রিক্সগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে। সো আশা করি এই জিনিসটা তোমাদের যদি হেল্প করে থাকে, তোমরা অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আর কি কি টপিকের উপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।